টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো আপনারা যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন বিষয় সংক্রান্ত বিষয়ে কথা বলবো এবং বেশ কিছু নতুন আপডেট দেব, কিছু সুসংবাদ দেব। এর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসার বোধহয় কিছুটা সুসংবাদ রয়েছে, যথেষ্ট এগিয়েছে, সেটা আমাদের আলোচক আজকে বলবেন। এবং এর থেকে যে বড় বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, যে সুসংবাদের যে বিষয়টি, নাগরিকত্ব পরীক্ষার ইন্টারভিউ মওকুফ করেছে ইউএসসিআইএস এর ইমিগ্রেশন সংক্রান্ত নতুন নীতিমালায়। সেই বিষয়টি সংক্রান্ত আমরা বিস্তারিত কথা বলবো আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং আজকের আলোচক সে বিষয়গুলো আমাদেরকে বিস্তারিতভাবে বলবেন, কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্যাটাগরিতে এই বিষয়গুলো করা হয়েছে। গ্রিন কার্ডের ক্ষেত্রেও কিছু আপডেট রয়ে গেছে, যে I-130, I-485, I-29F EAD ইত্যাদির ক্ষেত্রেও কিছু কিছু পরিবর্তন রয়েছে, বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে। কারণ আগে যেখানে ইনপারসন যেতে হতো সেটা এখন ইমেইলের মাধ্যমে করলেই হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবার বাইরে সুপ্রিয় দর্শক, আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো তো আমরা জবাব দেবই, এবং এই প্রশ্ন করার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে বুঝে আমরা আপনাদের সবগুলো প্রশ্নেরই জবাব দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওর সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মুখ, অ্যাটর্নি আহসান হাবিব। অ্যাটর্নি আহসান হাবিব, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, স্বাগত জানাচ্ছি টিভিএন 24 দর্শকদেরকে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি আহসান হাবিব। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, আমি ইন্ট্রোতে বলার চেষ্টা করেছি যে ফ্যামিলি ভিসার একটা সুসংবাদ আছে, যথেষ্ট মানে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ব্যাকলগ কাটছে বলে মনে হচ্ছে। তো এই বিষয়টি সম্পর্কে আপনি একটু বলবেন, এবং পরবর্তীতে যে নাগরিকত্ব পরীক্ষার ইন্টারভিউ মওকুফ, এই বিষয়গুলো সম্পর্কে ইউএসসিআইএস যে ইমিগ্রেশন নতুন নীতিমালাটা তৈরি করেছে, সেক্ষেত্রে আর কি সুবিধা আছে বা আর কি পদক্ষেপ তারা নিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনি যদি বিস্তারিত কথা বলেন, তাহলে আমরা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই আমেরিকার একটা সিটিজেনশিপ পাওয়ার জন্যে কিংবা গ্রিন কার্ড পাওয়ার জন্যে, তারা যথেষ্ট একটা স্বস্তিতে থাকবো এবং একটা নতুন আশার আলো আমাদের চোখের সামনে ভেসে উঠবে। অ্যাটর্নি আহসান হাবিব। জি ধন্যবাদ। জি, আপনারা জানেন যে কোভিড-19 এর কারণে বিশেষ করে ফ্যামিলি ভিসা ক্যাটাগরি, বিশেষ করে F4 ক্যাটাগরি মার্চ 2007 এ স্টাক ছিল প্রায় কয়েক বছর। তো রিসেন্টলি সেটা একটু মুভ করেছে, এখন এটা এপ্রিল 2007 এ এসেছে, এবং আশা করা হচ্ছে যে নেক্সট ভিসা বুলেটিন যেটা হবে জুলাই 2023, ওখানে হয়তো এটা আরো মুভ করবে। এবং ইউএস এম্বাসি বাংলাদেশ রিসেন্টলি জানিয়েছে তারা এডিশনাল লোক হায়ার করতেছে, প্লাস তারা এডিশনাল অফিস স্পেস তারা ক্রিয়েট করছে, এবং তাদের স্টাফ উইকেন্ডে কাজ করছে, যাতে যাদের অলরেডি ডকুমেন্টস কোয়ালিফাইড হয়ে গেছে এবং যাদের কেসের মধ্যে এম্বাসিতে আছে, ন্যাশনাল রেজিস্ট্রি থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে যাতে দ্রুত ইন্টারভিউ নেওয়া হয়। তো এই সবগুলো আসলে খুবই গুড নিউজ এবং পজিটিভ নিউজ। মনে হয় যে আমরা আস্তে আস্তে প্রি কোভিড-19 যে আমাদের যে পেজটা ছিল সেই পেজে ফিরে যেতে পারবো এই বছরই। এছাড়া এখন F4 ক্যাটাগরিতে কোন মাস পর্যন্ত চলছে? আমি একটা ইউএস ইমিগ্রেশন নিউজে দেখলাম যে জুন 2023 পর্যন্ত, না জুন 2007 এই পর্যন্ত। এটা কি সঠিক নাকি এপ্রিল 2007 চলছে? আমার হাতে এই মুহূর্তে যে ভিসা বুলেটিনটি আছে সেটা হচ্ছে জুন 2023 এর। আচ্ছা, এই ভিসা বুলেটিন অনুযায়ী F4 ক্যাটাগরি এখন এপ্রিল 2007 আছে ফাইনাল ইলেকশন ডেট। দ্যাট মিন্স যাদের প্রায়োরিটি ডেট এপ্রিল 2007 এ ছিল তাদের এখন ভিসা ইস্যু করা হচ্ছে F4 ক্যাটাগরিতে। জি, আর অন্যান্য ক্যাটাগরি যদি বলি, যেমন F1 ক্যাটাগরিতে ডিসেম্বর 2014,
F2A ক্যাটাগরিতে সেপ্টেম্বর 2020, F2B তে সেপ্টেম্বর 2015, F3 তে ডিসেম্বর 2008। তারপরে সবগুলো ক্যাটাগরি কিন্তু আস্তে আস্তে মুভ করছে। হ্যাঁ জি, এগুলো কিন্তু রেট্রোগ্রেস করছে না। সো দ্যাটস এ ভেরি গুড নিউজ। আর বাংলাদেশের যে ইউএস এম্বাসি তারাও খুব তৎপর হচ্ছে যে ভিসা ইন্টারভিউগুলো দ্রুত নেওয়ার ব্যাপারে। তো আমি এছাড়া আরো কিছু ইমিগ্রেশন আপডেট যেগুলো আপনার কাছে আছে সেগুলো দিন। জি, আজকে পর্যন্ত যেগুলো আছে সেটার মধ্যে একটা হচ্ছে যে আপনারা জানেন যে রিসেন্টলি ইমিগ্রেশন একটা বাইপার্টিজান বিল কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে। সেখানে একজন ডেমোক্রেট এবং একজন রিপাবলিকান কংগ্রেসম্যান তারা যৌথভাবে এই বিলটি উপস্থাপন করেছেন, যেটাকে বলা হচ্ছে ডিগনিটি অ্যাক্ট 2023। এই ডিগনিটি অ্যাক্ট 2023-তে ব্যাপক ইমিগ্রেশন রিফর্মের কথা বলা হচ্ছে, বিশেষ করে অ্যামনেস্টি দেওয়ার কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে এই আইনটা পাস হওয়ার আগের 5 বছরের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে ছিল এবং তারা যারা সার্টেন কন্ডিশনস মেনে চলেছে, তারা যদি আনডকুমেন্টেড হয়, তাদের এন্ট্রি যদি লিগাল না হয়, তবু তাদেরকে ডকুমেন্টেড অথবা পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে একটা প্রোগ্রামের মাধ্যমে। এটাকে বলা হচ্ছে যে একটা 7 ইয়ার্স ডেফার্ড প্রোগ্রাম। সো এটা একটা ব্যাপক ইমিগ্রেশন রিফর্ম। এটা অনেকটা 1990s এর দিকে যে অথবা 80s এর দিকে যে রোনাল্ড রিগানের সময় যে রিফর্মটা হয়েছিল, অনেকটা ওইটা আদৌ একটা রিফর্ম। এবং সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এই বিলটাকে দুইটা পার্টি সাপোর্ট করছে। এই জন্য যে এই বিলে বলা হচ্ছে যে তারা বর্ডার সিকিউরিটি এনহান্স করবে, যেটা রিপাবলিকানদেরকে যেটা সন্তুষ্ট করছে, আর ডেমোক্রেটদেরকে সন্তুষ্ট করছে। এই জন্য যারা অলরেডি আমেরিকার ভিতরে আছে তাদেরকে লিগালাইজ করা হবে। এবং এই বিলটা দুই পার্টিরই অ্যাকসেপ্ট করার একটা বিরাট সম্ভাবনা আছে। এছাড়া আরো কিছু আপডেট আছে আমার কাছে, যেমন আপনারা জানেন যে অ্যাসাইলাম গ্রান্ট হওয়ার পরে I-94 ইস্যু করা হয় অ্যাসাইলি হিসেবে। তো আগে I-94টা ইস্যু করা হতো ইনফো প্লাস অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে। দ্যাট মিনস অ্যাসাইলি যারা তারা ইউএসসিএস এর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদেরকে এই I-94টা কালেক্ট করতে হতো ফিল্ড অফিস থেকে। কিন্তু এখন ইউএসসিএস এর নতুন একটা প্রজ্ঞাপনে বলা হচ্ছে যদি তারা ইউএসসিএস এর কাস্টমার সার্ভিস নাম্বারে যোগাযোগ করেন এবং তার ইনফরমেশন দিয়ে তাদেরকে কনভিন্স করতে পারেন যে তার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটি গ্রান্ট হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে ফিল্ড অফিসে যাওয়া লাগবে না, তাদের বাসায় সে I-94টি মেইল করা হবে। আপনারা জানেন যে I-94 খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট ফর প্রুফ অফ লিগাল স্ট্যাটাস ইন দ্য ইউনাইটেড স্টেটস। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ইজি হচ্ছে। আর একটা আপডেট আমি দিতে চাই, সেটাকে বলা হচ্ছে যে F1 ভিসা এখন প্রায় 365 দিন আগে ইস্যু করা হবে। দ্যাট মিন স্কুল শুরু হওয়ার প্রায় 1 বছর আগে F1 ভিসা ইস্যু করা হবে, নতুন একটা পলিসি। এই পলিসিটাও খুবই সিগনিফিকেন্ট এই জন্য যে অনেক স্টুডেন্টরা ভিসা জটিলতার কারণে ঠিক সময় ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না। তো তাদের এই জন্য নতুন পলিসি আন্ডারে F1 ভিসা ইস্যু করা হবে 365 দিন আগে। সুতরাং এটা মানে খুব একটা সিগনিফিকেন্ট, মানে এক বছর আগে তাদের সেশন শুরু হওয়ার 1 বছর আগে। জি জি জি। সুতরাং এই হচ্ছে আমার কাছে মোটামুটি আপডেট আজকে পর্যন্ত। আজিজ মজুমদার ফেসবুক থেকে একটা প্রশ্ন রেখেছেন, আমি প্রশ্নটি বলতে চাই যে আমার ভাই ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম কেস করেছে 2015 সালে। 15 সালে সোশ্যাল ওয়ার্ক মারপিট পেয়েছে, ওনার ইন্টারভিউ হয়েছে, তখন কোনো সিদ্ধান্ত নেয় নাই। জুলাই 6 তারিখ দ্বিতীয়বার ইন্টারভিউ হয়েছে, কিন্তু তার ফাইনাল হিয়ারিং লেটার এসেছে 2024-এর 28 তারিখে। আমার প্রশ্ন, দ্বিতীয় ইন্টারভিউ একটু দেখে নিই, দ্বিতীয় ইন্টারভিউ কিন্তু তার ফাইনাল এসেছে 2024-এর 28। আমার প্রশ্ন, দ্বিতীয় ইন্টারভিউ না দিয়ে ফাইনাল হিয়ারিংয়ের জন্য আবেদন করলে কেমন হবে? এই প্রশ্নটির উত্তর আপনার কাছে কিভাবে আছে? জি, ওনার যে সিনেটে বোঝা গেল যে উনি ট্রাভেল ভিসায় এসে এখানে অ্যাসাইলাম করেছেন এবং অ্যাসাইলাম ইন্টারভিউ হওয়ার পরে ওনাকে এখনো কোর্টে রেফার করা হয়নি। ওনার ডিসিশনটা এখনো পেন্ডিং আছে এবং যদি পেন্ডিং থেকে কোর্টে যায় তাহলে সিচুয়েশনটা কি হবে? তো অনেক সময় জেনারেল নিয়ম হচ্ছে অ্যাসাইলাম ইন্টারভিউ হওয়ার পরে অফিসাররা বলে থাকেন যে উইদিন 2 উইকস ডিসিশন দিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে একটা জেনারেল রুল। কিন্তু অনেক সময় দেখা যায় যে অফিসার ইন্টারভিউটি নেন
তার ডিসিশনটাকে হয়তোবা যে অ্যাসাইলাম অফিসের ডিরেক্টর এটাকে রিভিউ করে, এটা তারা ভেরিফাই করে যাচাই বাছাই করে হয়তোবা এই ডিসিশনটাতে অনেক সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনারা একজন অ্যাটর্নির মাধ্যমে একটা ইনকোয়ারি পাঠাতে পারেন অ্যাসাইলাম অফিসে, যে আমাদের ইন্টারভিউ অনেক সময় হয়ে গেছে, এখনো ডিসিশনটা কেন হচ্ছে না। সেক্ষেত্রে আপনি আপনার ডিসিশনটা পাবেন। আর দ্বিতীয় যে কোশ্চেন ছিল, যদি দ্বিতীয় ইন্টারভিউটা কি হবে, তো জেনারেলি দ্বিতীয় ইন্টারভিউ হয় না, জেনারেলি ফার্স্ট ইন্টারভিউ পরে যদি কেসটা হয় অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ তাকে ইমিগ্রেশন কোর্টে রেফার করা হবে। তো ইমিগ্রেশন কোর্টে আবার দুইটা হিয়ারিং হয়, একটা হচ্ছে মাস্টার হিয়ারিং বা ফার্স্ট হিয়ারিং, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হিয়ারিং। তো এই হিয়ারিং এর সময় ওনাকে আবার অ্যাসাইলাম ইন্টারভিউর সময় যে সুযোগটা দেওয়া হয়েছিল, একটা সেকেন্ড চান্স ওনাকে দেওয়া হবে, ওনার সাক্ষ্য প্রমাণ কোর্টে আরেকবার উপস্থাপন করার সুযোগ পাবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আজিজ মজুমদার আপনার প্রশ্নের জন্য। শাকিল আহমেদ একটি প্রশ্ন রেখেছেন, আপনার এই প্রশ্নটি জবাব দেব ফেসবুকের থেকে। তবে আমরা একটি ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির পর এসে আমাদের সুপ্রিয় দর্শকদের টেলিফোন এবং ফেসবুকে যে সমস্ত প্রশ্ন আছে সেগুলোর আমরা জবাব দেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছি আমরা একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Struggling to pay your water or sewer bills? New Jersey's Low-Income Household Water Assistance Program can help you avoid service disruptions, restore services, pay reconnection fees, and stay up to date on payments. Apply for the Low-Income Household Water Assistance Program today. Call 211 or visit waterassistance.nj.gov. সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আজকের অনুষ্ঠানের অতিথি অ্যাটর্নি আহসান হাবিব এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোন করতে চান আপনারা টেলিফোন করুন, আপনাদের প্রশ্নের আমরা জবাব দেব। তার আগে আমরা আজকের যে বিষয়ভিত্তিক যে আলোচনাটি রয়েছে সেটি একটু করতে চাই, যে নাগরিকত্ব পরীক্ষার ইন্টারভিউ মওকুফ, এই বিষয়টি সম্পর্কে আমরা অ্যাটর্নি আহসান হাবিবের কাছে জানতে চাইব যে কোন কোন ক্ষেত্রে এটি মওকুফ করা হয়েছে, কারা এই মওকুফের আওতায় পড়বে, সেই বিষয়গুলো যদি বিস্তারিতভাবে আলোচনা করেন তাহলে যারা এটার ক্ষেত্রে সুবিধাভোগী হবেন তারা অন্তত আশ্বস্ত হতে পারবেন। অ্যাটর্নি আহসান হাবিব। ধন্যবাদ। খুবই আসলে প্রাসঙ্গিক একটা আলোচনা, কারণ আমাদের কমিউনিটিতে অনেকে আছেন যারা সিটিজেনশিপ পরীক্ষার জন্য এলিজিবল, কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তারা হয়তো পরীক্ষা দিতে ভয় পাচ্ছেন বা কনফিউজড। তো তাদের জন্য আজকে ইনফরমেশনের এই সেশনটি। তো এখানে দুই ধরনের এক্সামশন আছে। এক্সামশন মানে হচ্ছে দুই ধরনের মওকুফ আছে। একটা হচ্ছে যাদেরকে সিভিক্স টেস্ট এবং ইংলিশ টেস্ট কোনো টেস্ট দিতে হবে না। আপনারা জানেন যে সিটিজেনশিপ পরীক্ষার সময় দুই ধরনের টেস্ট হয়। একটা হচ্ছে সিভিক্স টেস্ট। সিভিক্স টেস্টটা হচ্ছে যে আমেরিকান ইতিহাস, ঐতিহ্য এগুলো নিয়ে প্রশ্ন করা হয়, বা সরকার এগুলো নিয়ে প্রশ্ন করা হয়। আর ইংলিশ টেস্টটা হচ্ছে যে একজন মানুষের বেসিক ইংলিশ স্পিকিং, রাইটিং, রিডিং এবং আন্ডারস্ট্যান্ডিং যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি যাচাই করা হয়। তো একটা সিচুয়েশন আছে যেখানে অ্যাপ্লিকেন্টকে কোনো পরীক্ষা দিতে হবে না, ইংলিশ টেস্টও না এবং সিভিক টেস্টও না। সেটা কোনটা? সেটা হচ্ছে যদি তার মেডিকেল ডিসেবিলিটি থাকে। সো মেডিকেল ডিসেবিলিটি হতে পারে ফিজিক্যাল অথবা ডেভেলপমেন্ট ডিসেবিলিটি। দ্যাট মিনস যদি কেউ জন্মগতভাবে কোনো ডিসেবিলিটি ভুগে থাকেন, যেটা তার কোনো ইন্দ্রিয়তে সমস্যা, তো তার ডেফিনেটলি উনি কোয়ালিফাই করবেন। আর সেকেন্ডলি হচ্ছে ইম্পেয়ারমেন্ট ডিসেবিলিটি। দ্যাট মিনস যদি কারো মানসিক ইম্পেয়ারমেন্ট হয়, যেন অনেকেই বয়স্ক হওয়ার কারণে অথবা কোনো কিছু মনে রাখতে পারেন না, বা মানে জানা জিনিসও ভুলে যান, বা নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শেখার মতো ক্যাপাসিটি তাদের নাই, তাদের ক্ষেত্রে এই মেডিকেল ডিসেবিলিটি অ্যাপ্লিকেবল হবে। তো এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে আপনাদেরকে কোনো ইউএসসিএস সার্টিফাইড মেডিকেল ডক্টরের কাছে যেতে হবে, যারা N648 নামে একটা ফর্ম আছে, সেই ফর্মে তাকে সার্টিফাই করবেন, এক্সামাইন করে যে এই পেশেন্টটির এই ডিসেবিলিটি আছে এবং এই ডিসেবিলিটির কারণে তাকে এক্সামশন দেওয়া যেতে পারে। তো এই এক্সামশন যদি দেওয়া হয় তাহলে হি ইজ ভেরি লাকি, তাকে সিভিক্স টেস্ট অথবা ইংলিশ টেস্ট কোনো টেস্ট দিতে হবে না। তো এরকম ইনকোয়ারি আমাদের কাছে প্রায়ই আসে, যে বিশেষ করে এলডারলি যারা আছেন তাদের জন্য এটা খুব সুবিধা হয় আর কি। আর দ্বিতীয়ত যে সিনিয়র টেস্ট, আপনারা এই দ্বিতীয়টা আমরা শুনবো, তবে আমাদের একজন দর্শক টেলিফোনে আছেন, তার টেলিফোনটি আমরা নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম, আমি জামাইকা থেকে সেলিম বলছি। জি, আমার দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো, আমার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম 2007-এ, তার ডকুমেন্টারি সবকিছু হয়েছে, তারপরে কোন মাসে করেছিলেন? 2007-এর জুন মাসে। জুন মাসে, জি। তারপরে এখন থেকে আর ডকুমেন্টারি সবকিছু কোয়ালিফাই গেছে 2020-এ। তারপরে আর কোনো কিছু খবর পেতেছি না। এখন আপনার কি করণ? এই হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এক নাম্বার। আর দুই নাম্বার প্রশ্ন হলো, আমার বোনের জন্য করছি 2008-এর ডিসেম্বরে। 2000 পাইছি 2008-এর ডিসেম্বরে, জি। তারপরে 2012-তে অ্যাপ্রুভাল পাইছি, তারপরে আর কোনো ওয়েলকাম লেটার পাইনি। এখন আপনার কি করণীয় এটা জানতে চাই। কোন মাস চলতেছে, যে মানে 2008-এর, ওটা জানান। অনেক ধন্যবাদ। অ্যাটর্নি আহসান হাবিব। জি, আমি আসলে এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, আপনি প্রশ্নটা আবার প্যারাফ্রেজ করেন। আচ্ছা, প্রশ্নটি হচ্ছে যে ওনার ভাইয়ের জন্য আবেদন করেছিলেন 2007-এর জুন মাসে, অ্যাপ্রুভাল পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো পাচ্ছেন না, এবং বোনের জন্য করেছেন 2008-এর ডিসেম্বরে, সেটাও 2012 সালে অ্যাপ্রুভাল পেয়েছেন, এরপরে আর কোনো রকম কোনো খবর পাচ্ছেন না। এক্ষেত্রে ওনার কি করণীয় সেটা যদি একটু কাইন্ডলি বলেন। 2008-এর জুন মাস যদি হয়, 2008-এর ডিসেম্বর এবং 2007-এর জুন, 2007-এর জুন যদি হয়, জি, তাহলে ওনার প্রায়োরিটি ডেটটি খুবই সন্নিকটে। এখন চলছে এপ্রিল 2007, এবং উনি বলছেন যে অ্যাপ্রুভালের পরে আর কোনো কমিউনিকেশন ওনার কাছে নাই। আমার কাছে মনে হচ্ছে উনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন, যে কারণে সম্ভবত উনি কোনো মেইল মিস করেছেন। এরকম সিনারিও প্রায় হয়, আমাদের কাছে আসে যে ন্যাশনাল ভিসা সেন্টার থেকে একটা ওয়েলকাম লেটার আসে পিটিশনটি অ্যাপ্রুভ হওয়ার পরে। ন্যাশনাল ভিসা সেন্টার তাদেরকে একটা ওয়েলকাম লেটার পাঠায়, অনেক সময় অ্যাড্রেস চেঞ্জ করার কারণে হয়তোবা তারা পান না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একজন অ্যাটর্নির মাধ্যমে ন্যাশনাল ভিসা সেন্টারে কন্ট্যাক্ট করে কেস নাম্বার এবং আপনার ইনফরমেশন দিয়ে তাদেরকে যোগাযোগ করেন যে আপনি ওয়েলকাম লেটারটি মিস করেছেন। আদারওয়াইজ আপনার উইন্ডোজ বন্ধ হয়ে যেতে পারে, কারণ প্রায়োরিটি ডেটের আগ পর্যন্ত সেই উইন্ডোজটি ওপেন থাকে, এবং উইন্ডোজ যখন ওপেন থাকে তখন আপনার ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং ভিসা অ্যাপ্লিকেশন জন্য ফি দিতে হবে, এবং সিভিল ডকুমেন্টস এবং অন্যান্য সাপোর্ট ডকুমেন্ট আপলোড করতে হবে। এগুলো আপনি অতি সত্বর ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। তো এবং সেক্ষেত্রে ওনার যে 2008-এর ডিসেম্বরে ওনার বোনের জন্য করেছে, 2012-তে এটাকে অনুমোদন হয়েছে, সেক্ষেত্রে বোধহয় একই আপনার জবাবটা হবে। জি, জেনারেলি I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে USCIS সেই পিটিশনটিকে ন্যাশনাল ভিসা সেন্টারে পাঠান ভিসা প্রসেসিং শুরু করার জন্য। তো ন্যাশনাল ভিসা সেন্টার জেনারেলি একটা ওয়েলকাম লেটার পাঠিয়ে থাকেন। সেই ওয়েলকাম লেটারটি অনেক সময় মিসিং হয়ে থাকে, কারণ অনেকে অ্যাড্রেস চেঞ্জ করে অথবা ইমেইল পরিবর্তন করে তারা ভাবেন যে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, কিন্তু আসলে অ্যাকশন নেওয়া হচ্ছে, তারা হয়তো মেইলটাকে মিস করেন। সুতরাং অতি সত্বর আপনি ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করে এই কেসের ব্যাপারে ইনকোয়ারি করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জবাব নিশ্চয়ই পেয়েছেন, যে আপনার জন্য পরামর্শ যে আপনি ওয়েলকাম লেটারটি হয়তো মিস করেছেন, যে কোনো কারণেই হোক, সেটির ব্যাপারে আপনি একজন অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করুন, এবং সেই মোতাবেক আপনি যদি যোগাযোগ করেন তাহলে এই বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে, এবং আপনার ক্ষেত্রে যেটি আশা করছেন যে দ্রুত, কারণ আপনার ভাইয়ের যে কেসটি 2007-এর জুনে করেছেন, এটি খুব প্রায়োরিটি ডেট, এখন কাছাকাছি চলে এসেছে, পরবর্তীতে উইন্ডো বন্ধ হয়ে গেলে আপনার জন্য খুব সমস্যা হয়ে যাবে। বোধহয় আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং শুনতেও পেরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি সিটিজেনশিপ পেয়েছি। জি। দেশে আমার একটা মেয়ে থাকে, বয়স 25, তো আমি ওর জন্য অ্যাপ্লাই করতে চাই। বিবাহিত না অবিবাহিত? বিবাহিত না অবিবাহিত? অ্যাপ্লাই করে। হ্যালো, হ্যাঁ, উনি কি বিবাহিত না অবিবাহিত? আপনার মেয়ের বয়স? না, অবিবাহিত। অবিবাহিত। যদি অ্যাপ্লাই করি তাহলে কতদিন মানে রাখতে পারে? অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব, আপনি প্রশ্নটি শুনতে পেয়েছেন? জি, অনেক ধন্যবাদ। আপনি যে ক্যাটাগরিটি বললেন যে আনমেরিড সন্স এন্ড ডটার্স অফ ইউএস সিটিজেন, তো এটা হচ্ছে F1 ক্যাটাগরি। এটা এখন কারেন্ট প্রায়োরিটি ডেট হচ্ছে ডিসেম্বর 2014। দ্যাট মিনস ডিসেম্বর 2014-এ যারা ফাইল করেছেন তারা এখন ভিসা পাচ্ছেন। সুতরাং আমি বলবো যে অলমোস্ট 10 ইয়ার্স লেগে যায় এই ক্যাটাগরিতে। সুতরাং দীর্ঘ সময় ওনাকে কিন্তু ওয়েট করতে হবে। আনফরচুনেটলি এটা আসলে খুবই দুঃখজনক যে এত দীর্ঘ সময় ওয়েট করতে হয়। বাই
বাট দিস ইজ দ্য ইমিগ্রেশন প্রসেস। ধন্যবাদ। এখন যদি ওনার মেয়ের বয়স এখন 25 আছে এবং অবিবাহিত আছে, তা আপনি যেভাবে বলছেন এখন যদি সে আবেদন করে এবং তার যদি এর পরবর্তীতে বয়স তো বাড়বেই, সেই সাথে যদি বিয়েও করে, তাহলে কি জটিলতা বাড়বে নাকি না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না? যে বিয়ে করলে উনি তো F1 স্ট্যাটাসটা থাকতেছে না, সেক্ষেত্রে ওনার ক্যাটাগরি F4 ক্যাটাগরি। জি, সুতরাং এটা খুবই লেন্দি একটা প্রসেস আসলে, আনফরচুনেটলি আসলে 10 ইয়ার্স মতো লেগে যাচ্ছে এটা অ্যাকর্ডিং টু দ্য ভিসা বুলেটিন। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আরেকটি কল বোধহয় আছে আমাদের। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমি আইরিন অ্যাস্টোরিয়া থেকে বলছি। জি, আমার দুটো কোশ্চেন। আমার একটা কোশ্চেন হচ্ছে, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করছি। আমি জানতে চাই যে গ্রিন কার্ড হোল্ডারদের অ্যাপ্রুভালটা কত সময় লাগে? আপনি কবে আবেদন করেছেন? 2022-তে আবেদন করেছেন আপনার হাজবেন্ডের জন্য। কতদিন সময় লাগবে? আপনি গ্রিন কার্ড হোল্ডার, এই তো? ইয়েস। অ্যাপ্রুভাল কত টাইম আর টোটাল কত টাইম লাগবে? আচ্ছা, অনেক ধন্যবাদ। অ্যাটর্নি আহসান হাবিব। আর আমার আরেকটি প্রশ্ন আছে, বলুন। যে আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা যখন আমেরিকাতে আসি, আমরা F4-3 ক্যাটাগরিতে আসি, তো আমাদের সিটিজেনশিপ এক্সামটা কত বছর পর্যন্ত ওয়েট করতে হবে? কবে আসছেন? আমরা আসছি 2021-এ। সিটিজেনশিপ পরীক্ষা কতদিন লাগতে পারে? অনেক ধন্যবাদ আইরিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি আহসান হাবিব। থ্যাংক ইউ। প্রথম যে প্রশ্নটি ছিল যে ওনার হাজবেন্ড, জি, F2A ক্যাটাগরি হচ্ছে স্পাউস অফ পার্মানেন্ট রেসিডেন্ট। এটা বর্তমানে প্রায়োরিটি ডেট হচ্ছে সেপ্টেম্বর 2020। দ্যাট মিন যারা 2020 সালের সেপ্টেম্বরে আবেদন করেছেন তাদেরকে এখন ভিসা দেওয়া হচ্ছে এই ক্যাটাগরিতে। আর উনি আবেদন করেছেন 2022-এ। উনি বলেছেন যেটা I-130 কবে অ্যাপ্রুভ হবে। I-130 অ্যাপ্রুভ হতে আসলে মানে আমাদের এক্সপেরিয়েন্স থেকে মনে হয় যেটা 1 বছরের বেশি লাগার কথা না। সুতরাং উনি যদি 2022-এ আবেদন করে থাকেন তাহলে এই বছর নাগাদ সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল যে এটা প্রসেসিং টাইম কত লাগতে পারে। আমি আগে যেটা বললাম যে সেপ্টেম্বর 2020 এখন চলতেছে। দ্যাট মিনস ওনাকে হয়তো বা আরো 2 বছরের মতো ওয়েট করা লাগতে পারে অ্যাপ্রুভ হওয়ার পরেও। এটা হচ্ছে F2A ক্যাটাগরি যে বর্তমান স্ট্যাটাস। এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে উনি 2021 সালে এসেছেন, কতদিন ওনাদের সিটিজেনশিপ পরীক্ষার জন্য কত সময় লাগতে পারে? জি, আর যদি F4 ক্যাটাগরিতে এসে থাকেন সেক্ষেত্রে ওনাদের 4 বছর 9 মাস ওয়েট করতে হবে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পর থেকে। তো পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডে এটা লেখা থাকে যে পার্মানেন্ট রেসিডেন্ট সিন্স, একটা স্পেসিফিক ডেট লেখা থাকে। ওই ডেট থেকে ওনারা 4 বছর 9 মাস কাউন্ট করবেন। কাউন্ট করে ওনারা এলিজিবিলিটিটা নির্ধারণ করবেন। তবে তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এই কন্টিনিউটি ব্রেক না হয়। দ্যাট মিনস উনি কখনোই এক নাগারে দেশের বাইরে 6 মাসের বেশি থাকতে পারবেন না। যদি থাকেন সেক্ষেত্রে কন্টিনিউটি কিন্তু ব্রেক হতে পারে। সুতরাং এই দিকটাতে আপনারা খুব খেয়াল রাখবেন। জি, ধন্যবাদ। আর আরেকটা বোধহয় আছে, সেটা হলো 5 বছরের, যেটা আপনি বললেন কন্টিনিউটি ব্রেক করবেন। আরেকটি বোধহয় কন্টিনিউয়াস 30 মাস থাকতে হবে। জি, এটা একটা রিকোয়ারমেন্ট যে ওনাকে কমপক্ষে এখানে 30 মান্থস অবস্থান করতে হবে। জি, অনেক ধন্যবাদ আইরিন আপনার প্রশ্নের জন্য। সেক্ষেত্রে আপনাকে আপনার এই আবেদনের জন্য 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কোন মাসে এসেছেন সেটার উপরে। অর্থাৎ সেখান থেকে গুনবেন যে দুটি শর্ত আছে, একটি হচ্ছে 5 বছর এবং সেখানে 6 মাসের বেশি দেশের বাইরে আপনাকে থাকা চলবে না। যদি 5 বছরের 6 মাসের বেশি থাকেন তাহলে ওই সময়টুকু বাদ যাবে। আবার যখন থেকে ওই 6 মাস পর্যন্ত আর থাকবে না তখন থেকে আপনি ধরবেন সেই হিসেবে 5 বছর আর 30 মাস বা 2.5 বছর আপনাকে কন্টিনিউয়াস থাকতে হবে। তাহলেই তখন আপনি ওই 5 বছর পূরণ হলে 3 মাস আগে অর্থাৎ 4 বছর 9 মাসের মাথায় আপনি আবেদন করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। Struggling to pay your water or sewer bills? New Jersey's low-income household water assistance program can help you avoid service disruptions, restore services, pay reconnection fees, and stay up to date on payments.
Apply for the Low-Income Household Water Assistance Program today. Call 211 or visit waterassistance.nj.gov. সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। ভাই, আমি ব্রকটন থেকে বলেছি। আমি গত বছর ডিসেম্বরে আমেরিকান ইমিগ্রেন্ট হয়ে আসছিলাম। জি। সেই ক্ষেত্রে আমি আর অ্যাড্রেস মিসিং এর কারণে আমার গ্রিন কার্ড মিসিং হয়েছে। তো আমি পরে রিঅ্যাপ্লাই করছি, দেন আমাকে ওরা ফিঙ্গারপ্রিন্টের জন্য কল করছিল। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আছে, দেওয়ার পর থেকে ওরা আমাকে স্ট্যাটাস জানাচ্ছিল 6 উইকস সময় লাগবে, 4 উইকস সময় লাগবে, 3 উইকস সময় লাগবে। এভাবে করতে করতে 1 উইক আসার পরে আমি আর স্ট্যাটাস দেখতে পাচ্ছি না। এখন কি আমাকে কিছু করতে হবে কিনা? অনেক ধন্যবাদ। অ্যাটর্নি আহসান হাবিব, এটা কখন আসবে? জি, অ্যাটর্নি আহসান উনি মোস্ট লাইকলি I-90 যে ফর্মটি আছে সেটা অ্যাপ্লাই করেছেন, যেন ক্ষেত্রে যদি গ্রিন কার্ড স্টোলেন অথবা লস্ট হয়ে যায়। না, ওনার অ্যাড্রেস চেঞ্জ হয়েছিল, যে কারণে উনি আর হয়তো এটা পাননি, যে কোনো ভাবে মিস করেছেন। হ্যাঁ, এটাকে আমরা বলি যে গ্রিন কার্ড লস্ট হয়ে গেছে অথবা স্টোলেন হয়ে গেছে। জি, এটা পুলিশ রিপোর্ট করে আবেদন করতে হয়। তো I-90 প্রসেসিং টাইমটা যদি রিপ্লেসমেন্ট হয় সেক্ষেত্রে আসলে খুব দ্রুত হওয়ার কথা, এত সময় লাগার কথা না। সুতরাং আপনি ইউএসসিএস এর কাস্টমার সার্ভিস নাম্বারে কল দিয়ে এটা ইনকোয়ারি করেন, কারণ I-90 যদি লস্ট অথবা স্টোলেন হয় এটা অনেক সময় 2-3 মাসের ভিতরে হয়ে যায়, বাট এত সময় যেমন লাগতেছে ইটস কাইন্ড অফ আনইউজুয়াল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমরা আলোচনায় যাওয়ার আগে ফেসবুক থেকে একটা প্রশ্ন নিই। মান্না চৌধুরী, তিনি লিখেছেন যে আমি আমার সিবলিংসের জন্য 2013-এ অ্যাপ্লাই করেছিলাম, বাট এখনও কোনো অ্যাপ্রুভাল আসেনি। এখন কি করব? আমার এক বোনের বাচ্চার বয়স 21 হয়ে গেছে, এখন কি করব? অনেকে বলে এজ লক করতে হবে, এটা কি সঠিক? কাইন্ডলি জানাবেন প্লিজ। অ্যাটর্নি আহসান হাবিব। জি, এজ আউটের যে ব্যাপারটি সেটা আমরা আগে আলোচনা করেছি, এখন আবার বলতেছি যে রিসেন্টলি ডিপার্টমেন্ট অফ স্টেটের নতুন গাইডলাইন হচ্ছে যে এজ আউট বন্ধ করার জন্য প্রায়োরিটি ডেট যখন প্রায়োরিটি ডেটটা এখন বিবেচনা করা হয় ডেট ফর ফাইলিং উপর ভিত্তি করে। দ্যাট মিনস যখন উনি ভিসা আবেদনের জন্য এলিজিবল হয়েছিলেন তখনই তার বয়সটি লকড হয়ে যাবে। এটাকে বলা হয় যে চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন। চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে আগে ছিল সেটা যখন প্রায়োরিটি ডেট কারেন্ট হবে, ফাইনাল অ্যাকশন ডেট অনুযায়ী সেটা নির্ধারণ করা হতো। এখন নির্ধারণ করা হচ্ছে ডেট ফর ফাইলিং অনুযায়ী। অনেক সময় দেখা যায় ভিসা আবেদন করার পরেও 2-3 বছর পেন্ডিং থাকে প্রায়োরিটি ডেট কারেন্ট হতে হতে। তো তাদের জন্য সেটা গুড নিউজ যে আপনারা যখনই ভিসা আবেদনটি করবেন, তখন ভিসা ফি যখন দিয়ে দিবেন, তখন এই চাইল্ডদের বয়সটি অটোমেটিক্যালি লকড হয়ে যাবে, মানে লিগালি তাদের বয়স আর বাড়বে না। সুতরাং আপনার স্পেসিফিক সার্কামস্টেন্সের জন্য অ্যাটর্নির সাথে যোগাযোগ করে আপনি দেখেন যে নতুন নীতিমালা অনুযায়ী আপনার চাইল্ড কি এলিজিবল হবে কিনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শাকিল আহমেদ, তিনি লিখেছেন যে মাই সিস্টার প্রায়োরিটি ডেট ওয়াজ October 2006, but she don't get her interview date yet. Only getting 60 days waiting notice from last 2 years. Please tell me what to do. Attorney Ahsan Habib. এটা আসলে কোন ক্যাটাগরি আসলে আমার কাছে ক্লিয়ার না। সেটা অবশ্য উনি লেখেননি। জি, যদি F4 ক্যাটাগরি হয় তাহলে আমি আগে যেটা বললাম যে এখন প্রায়োরিটি ডেট হচ্ছে এপ্রিল 2007 আর উনি অক্টোবর, সেক্ষেত্রে আমার মনে হয় যে আরো কয়েক মাস ওয়েট করতে হবে। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তো আমরা এখন একটু বিষয়ভিত্তিক আলোচনায় যেতে চাই, কারণ বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে নাগরিকত্ব পরীক্ষার যেটি আমরা কথা আপনি বলছিলেন, কিছু কিছু ক্ষেত্রে বলেছিলেন, এক্ষেত্রে যে প্রশ্নটি থাকে যে সবার ক্ষেত্রে তো এটি প্রযোজ্য নয়, আপনি কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য বলেছেন। তো এরকম ইন্টারভিউ দেওয়ার জি আমি স্পেসিফিক্যালি যেটা বললাম সেটা হচ্ছে যে যারা ডিসেবল, মেডিকেলি ডিসেবল, একজন মেডিকেল ডাক্তার যেটা ডিটারমাইন করবেন যে ডিসেবল, সেটা শারীরিক প্রতিবন্ধকতা হতে পারে, সেটা ডেভেলপমেন্ট ডিসেবিলিটি হতে পারে, সেটা মেন্টাল ইম্পেয়ারমেন্ট হতে পারে। যেমন অনেকেই বয়স হলে বিভিন্ন স্মরণ শক্তি লোপ পায় অথবা বিভিন্ন ধরনের অসুখে তারা ভোগেন, আলঝেইমার সহ। তো এইসব ক্ষেত্রে তারা এই ডিসেবিলিটি এক্সেপশনের জন্য তারা এলিজিবল হবেন।
এবং অবশ্যই তাদেরকে যে ডাক্তার কর্তৃক N648 এই ফর্মটি তাদের ফিল আউট করে জমা দিতে হবে আবেদনের সাথে। এটা খুবই সিগনিফিকেন্ট একটা সুবিধা আমি বলবো, কারণ তাদেরকে কিন্তু ইংলিশ টেস্ট এবং সিভিক্স টেস্ট কোনো টেস্টই দিতে হচ্ছে না। আর দ্বিতীয় যে এক্সেপশনটি আমি যেটা আলোকপাত করবো সেটা হচ্ছে যে তাদেরকে শুধুমাত্র ইংলিশ টেস্ট থেকে বাদ দেওয়া হবে। তাদেরকে সিভিক্স টেস্ট দিতে হবে, কিন্তু সিভিক্স টেস্ট তারা নিজের ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন। এরা কারা? এরা হচ্ছে, এখানে দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে যে 50-20। তো 50-20 হচ্ছে যে যারা আমেরিকাতে 20 বছর ধরে পার্মানেন্ট রেসিডেন্ট এবং যাদের এক নাগারে 20 বছর ধরে আছেন। জি জি, এক নাগারে 20 বছর ধরে, এবং যাদের বয়স কমপক্ষে 50 বছরের বেশি, কমপক্ষে 50 বছর, তারা এই 50-20 রুলের আন্ডারে তাদের ইংলিশ টেস্ট দেওয়া লাগবে না। আরেকটা হচ্ছে 55-15, যাদের বয়স কমপক্ষে 55 এবং যারা এই দেশে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে 15 বছর এক নাগারে বসবাস করছেন, তাদেরকেও কিন্তু এই ইংলিশ টেস্ট দেওয়া লাগবে না। তবে সিভিক্স টেস্ট যেটা আছে, দ্যাট মিনস 100 কোয়েশ্চেনের মতো একটা কোয়েশ্চেন ব্যাংক আছে, সেই কোয়েশ্চেন থেকে তাদেরকে প্রশ্ন করা হবে ইউএস গভর্নমেন্ট, ইউএস কনস্টিটিউশন, ইউএস হিস্ট্রি, এগুলো নিয়ে তাদেরকে প্রশ্ন করা হবে। সুতরাং যখনই সিটিজেনশিপের কোনো ইস্যু অ্যারাইজ করবে, আপনার একজন এক্সপিরিয়েন্স আপনার সাথে যোগাযোগ করে আপনি যাচাই করবেন যে আপনি কোনো এক্সেপশনের আন্ডারে পড়েন কিনা। এখানে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই যে আমরা জানি যে যদি কেউ 6 মাসের বেশি থাকে তাহলে কন্টিনিউটি ব্রেক হয়। তো এটারও কিন্তু একটা এক্সাম্পশন আছে। এক্সাম্পশন হচ্ছে যদি কেউ ইউএস গভর্নমেন্টের কোনো জবে থাকে, অথবা সে তার এমন একটা জব, যে জবটা ইউএস গভর্নমেন্টের সাথে রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু তাকে কন্টিনিউয়াস প্রেজেন্স থেকে তাকে এক্সাম্পশন দেওয়া হয়। আর একটা এক্সেপশন হচ্ছে যদি 6 মাসের বেশি থাকার পরে যদি তার এই দেশে কোনো আত্মীয় স্বজন থাকে, বা এই দেশে তার ইউএস এর সাথে তার সিগনিফিকেন্ট কন্ট্যাক্ট থাকে, এবং ইউএসএ তে তার নিজের হোম থাকে যেখানে সে যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে, তাহলে কিন্তু তার সেই কন্টিনিউটির বিরুদ্ধে একটা প্রিজাম্পশন অ্যারাইজ করে। সুতরাং প্রত্যেকটা কেস ডিফারেন্ট। আপনারা কন্টিনিউটি ব্রেক করলে হতাশ হওয়ার কিছু নেই, আপনি অ্যাডমিনের সাথে যোগাযোগ করে দেখবেন যে আপনি কেসটা ফাইট করতে পারেন কিনা। এছাড়া এই হচ্ছে মোটামুটি আর কি আমাদের এক্সেপশন এবং এক্সাম্পশন। এক্ষেত্রে আরো আমার কিছু প্রশ্ন আছে, সেটা আমি করব আপনাকে, তবে তার আগে একজন দর্শকের টেলিফোন নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেনটা ছিল, আসলে আমার আম্মুর একটু মেন্টালি প্রবলেম আছে, তো ওনার জন্য আমরা কি সিটিজেন অ্যাপ্লাই করতে পারবো? ওনার কি অন্যান্য রিকোয়ারমেন্ট ফুলফিল করেছে? কবে আসছেন, কতদিন আসছেন? ওনার আমরা হয়েছে 10 ইয়ার্স আসছে। আচ্ছা আচ্ছা। তো মেন্টালি যদি সমস্যা থাকে একটু আগেই, ওনার হলো মেন্টালি প্রবলেম আছে, ওনার একটু মেন্টালি প্রবলেম আছে, ওনার অনেক কিছু মনে থাকে না। আচ্ছা, তো সে বিষয়টি একটু আগেই আলোচনা হয়েছে। তারপর আপনাকে অ্যাটর্নি আহসান হাবিব, ওনার আম্মার একটু মেন্টালি প্রবলেম আছে, অনেক কোনো কিছু মনে রাখতে পারেন না, সেক্ষেত্রে কি সিটিজেনশিপ পরীক্ষা উনি দিতে পারবেন, বা দিলে অন্য সাহায্য নিয়ে, বা কি ধরনের উনি মওকুফ পাবেন? জি, আমি এক্স্যাক্টলি এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম কিছুক্ষণ আগে, যে যাদের মেন্টাল ইম্পেয়ারমেন্ট আছে, যেমন আলজাইমার্স ডিজিজ বা অন্য কোনো ডিজিজ, যেখানে তারা কোনো কিছু মনে রাখতে পারেন না, বা অনেক সময় জানা জিনিস ভুলে যান, অথবা তারা কনফিউশনে ভোগেন, অথবা তারা কনফিডেন্টলি কথা বলতে পারেন না, অথবা এইসব সিচুয়েশনে যদি ডাক্তার সার্টিফাই করে যে তার মেন্টাল ইম্পেয়ারমেন্ট আছে, বা এই বয়সে তার নতুন ল্যাঙ্গুয়েজ শেখা বা নতুন ল্যাঙ্গুয়েজ কমিউনিকেট করা তার জন্য ডিফিকাল্ট, সেক্ষেত্রে উনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং সিভিক্স টেস্ট এই দুটো থেকে এক্সাম্পশন পাবেন। দ্যাট মিনস তার কোনো সিটিজেনশিপ পরীক্ষা লাগবে না। তবে তাকে অবশ্যই একজন ইউএস সার্টিফাইড ডক্টরের কাছ থেকে N648 নামে একটা ফর্ম আছে, সেই ফর্মে এটা এক্সাম্পশন নিতে হবে। তো আমার মনে হচ্ছে যে এই সিনারিওতে উনি এলিজিবল সিটিজেনশিপ অ্যাপ্লাই করার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমরা আর একটা ফোন নিতে পারবো, কারণ সময় আমাদের শেষ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি কবির আহমেদ, ব্রঞ্জ থেকে। জি, আমার কোয়েশ্চেন ছিল যে আমার মেয়ের আমি 2011-এ অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে? কিসের জন্য? ওই 11-এ ওই কি বলে আপনার অ্যাপ্লাই করছিলাম, যে মানে হলো আপনার বেনিফিশিয়ারি। আমি তো মনে করেন এখানে থাকি। জি, ঠিক আছে। জি। সো আমি
সিটিজেন, আর ও আমার যে মেয়ে ও তো মেরিড আছে, বিবাহিত, আর ওর বয়স হলো 21+। এবং আমার কোশ্চেন হলো যে আর কতদিন ওইটা লাগতে পারে। আচ্ছা, আর আমি তো অলরেডি যে কি বলে আপনার প্রায়োরিটি ডেট 2000 আমার লাইক 11 শো করতেছে আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব আহসান হাবিব। থ্যাংক ইউ। যে ওনার ক্যাটাগরিটা কোনটা ছিল আমি আসলে ওনার মেয়ের জন্য আবেদন করেছেন 2011-তে, এখন 21-এর বয়সের বেশি, 21-এর বেশি বয়স, ম্যারিড, এখন কতদিন পর্যন্ত উনি সিটিজেন, 2011-তে আবেদন করেছেন। ওকে, ধন্যবাদ। সো এটা হচ্ছে F3 ক্যাটাগরি, যে ম্যারিড সন্স এন্ড ডটার্স অফ ইউএস সিটিজেন। F3 ক্যাটাগরিতে এখন প্রায়োরিটি হচ্ছে ডিসেম্বর 2008। তো উনি কবে অ্যাপ্লাই করেছেন? 2011-তে। ওকে, সো ডিসেম্বর 2008-এ যারা ফাইল করেছেন, যাদের প্রায়োরিটি ডেট হচ্ছে ডিসেম্বর 2008, তারা এখন ভিসা পাচ্ছে। দ্যাট মিন্স আপনাকে আরো, আমি বলবো যে কমপক্ষে 2-3 বছর অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ মিস্টার কবির আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে আমরা বাঁধাই তো টপকানো সম্ভবপর নয়। তারপরে একটু কথা বলতে চাই যে যেটি আপনার সিটিজেনশিপের বিষয়টি আপনি যেগুলো বললেন সে তো ঠিকই আছে, সিভিক্স বা আপনার যেটা বলেন জিওগ্রাফি বা হিস্ট্রি ইত্যাদিতে পরীক্ষা দিতে হয়, এবং এখানে আপনি বললেন 100টি প্রশ্ন ব্যাংক থাকে। এখান থেকে কতটা প্রশ্ন করা হয়, কতটা প্রশ্নের মধ্যে সব প্রশ্ন তো নিশ্চয়ই করা হয় না, কয়টা প্রশ্ন করা হয় এবং কয়টা প্রশ্নের জবাব দিতে পারলে সে এই সিভিক্স টেস্টে উত্তীর্ণ হয়? আমি যদি জানি যে অ্যাবাউট 60% প্রশ্ন যদি সে অ্যানসার করতে পারে তাহলে তাকে এলিজিবল করা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই প্রশ্ন 100 প্রশ্ন ব্যাংকই তো যথেষ্ট নয়। N400 একটা ফর্ম থাকে যেটা আবেদনের সময় পূরণ করতে হয়, সেখানেও তো প্রায় 50টি প্রশ্ন থাকে। সেক্ষেত্রে ওটাও পাশ করা কি বাধ্যতামূলক, নাকি এটাই যদি ফেল করে তাহলে একটাই পাশ করলো আর একটাই যদি ফেল করে তাহলে কি সে পুরোপুরি ফেল করে গেল, নাকি তাকে আবার সুযোগ দেওয়া হবে, দিলে কতদিনের মধ্যে? জি, এটা চমৎকার প্রশ্ন করেছেন। আসলে N400 যে ফর্মটি আছে এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ফর্ম। তো অনেকেই অবহেলাবশত সেই ফর্মটি রিভিউ করেন না, কিন্তু আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ফর্মটাকে রিভিউ করা। কারণ এখানে অনেকগুলো হা না প্রশ্ন আছে, যেমন আপনি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্য থাকবেন কিনা, আপনি যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধ করবেন কিনা। তো এই প্রশ্নগুলো জেনারেলি ইয়েস আনসার দিতে হয়। আবার কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো নো আনসার দিতে হয়, যেমন আপনি কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন কিনা, বা যুক্তরাষ্ট্রে আপনি কোনো সন্ত্রাসবাদ করবেন কিনা, এগুলোকে অবশ্যই নো আনসার দিতে হয়। তো এই জন্য মানে ইন্টারভিউ যাওয়ার আগে আপনাদের উচিত যে প্রত্যেকটা আইটেম রিভিউ করা। যেমন একটা প্রশ্ন হচ্ছে যে বাবা মায়ের বিবাহ কি আপনার 18তম জন্মদিনের আগে হয়েছিল কিনা। তো এই প্রশ্নগুলো যদি আপনি রিভিউ না করেন হঠাৎ করে আপনি হয়তো কনফিউজ হয়ে যেতে পারেন, যদিও এগুলো ইজি প্রশ্ন। এবং বিশেষ করে আরো কিছু প্রশ্ন আছে, যেমন আপনি কতদিন বিদেশে ছিলেন গত 5 বছরে, এই ডেট গুলো কিন্তু এক্স্যাক্টলি জানতে চায় যে কোন তারিখ থেকে কোন তারিখে আপনি দেশের বাইরে অবস্থান করছিলেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কোনো অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন, কোনো ধরনের সোসাইটি, কোনো ধরনের গ্রুপ, কোনো ধরনের ভলান্টারি অর্গানাইজেশন এগুলোর সাথে যুক্ত ছিলেন কিনা। তো অনেকে অজ্ঞতাবশত এই প্রশ্নটি সঠিকভাবে আনসার করেন না, কিন্তু অনেকে পলিটিক্যাল অ্যাসাইলাম বা অন্য কোনোভাবে সিটিজেন হয়ে থাকেন, তাদের কিন্তু খেয়াল রাখতে হবে যদি তারা পলিটিক্যাল অ্যাসাইলামটা কোনো দলের উপর ভিত্তি করে হয় তাদেরকে অবশ্যই ডিসক্লোজ করতে হবে যে আমি কোন এক সময় ওই দলের সদস্য ছিলাম। অনেক ধন্যবাদ অ্যাটর্নি আহসান হাবিব। আমাদের হাতে সময় নেই, অর্থাৎ আপনি যে বিষয়টি বললেন সেখানে N400 এর যে অ্যাপ্লিকেশনটি ওটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত, কারণ অনেকেই আমরা ওই 100 প্রশ্নের উপরই জোর দেই, N400 এর উপরে আমরা জানি না এবং সে কারণে যে অনেকেই ফেল করি। তো সে কারণে এই বিষয়টির উপরে জোর দেওয়া দরকার, তাই জন্যই আপনাকে এই প্রশ্নটা আমি করেছিলাম। তো অ্যাটর্নি আহসান হাবিব, আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা সত্ত্বেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ। আপনার সাথে সময় দর্শকদের সাথে সময় দিতে পারে। সবাইকে শুভরাত্রি। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং আলোচনা করেছি এবং কিছু সুসংবাদ আমরা দিয়েছি, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TVN 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।